প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আজ ৮ই জুলাই, আর ওদিকে ২৪শে আষাঢ়, মানে আষাঢ়ের শেষের দিকে এসেছি। তো আস্তে আস্তে আজকেও কিন্তু মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এর ভেতরেই আমরা সংবাদের সমস্ত কিছু নিয়ে আয়োজন নিয়ে আপনাদের সামনে। সারা বাংলাদেশের অবস্থাই এরকম যে আষাঢ়ের এই সময়টিতে, আষাঢ়ের শেষের দিকেও মেঘ মেদুর একটা পরিবেশ তৈরি হয়েছে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে যারা প্রতিদিন থাকেন কিংবা মাঝে মধ্যে থাকা হয়, তারা জানেন যে আমরা পত্রপত্রিকাগুলো নিয়ে কথা বলি। আজকের দিনের যে পত্রপত্রিকাগুলো, জাতীয় দৈনিকগুলো আমাদের হাতে চলে এসেছে, সেগুলো নিয়ে কথা বলি। অনলাইনে যেগুলো আছে, সর্বশেষ খবরটাও আমরা আসলে তুলে দিতে চাই আপনাদের কাছে। সব মিলিয়ে সকালটা তথ্যবহুল একটি সকাল শুরু হয় এশিয়ান টিভির এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আজকেও তাই। আর সঙ্গে আমি মঞ্জুরুল হক। চলুন আমাদের সংবাদের ভুবনে। সংবাদের ভুবনটা আমরা শুরু করি দেশ রূপান্তর পত্রিকাটি দিয়ে। আজকেও তাই করছি। এখানে একেবারে শুরুর সংবাদটি বলি। ডক্টর ইউনূস তিনি বললেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। সেখানে তিনি জোর দিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথাটি দিয়ে শুরু করছি আমাদের আজকের সংবাদ বিশ্লেষণ। আর এদিকে একটা লাল কালিতে হেডলাইন করে একটা বড় নিউজ করেছে দেশ রূপান্তর। স্বরাষ্ট্রের চালে ৩ ডিআইজি। রিপোর্ট করেছেন আশরাফুল হক এবং তাপসী রাবেয়া আঁখি। বুলেট পয়েন্টে যে কথাগুলো আছে, থেমে আছে ফাইলটি। ১ ও ২ নম্বরে থাকা কর্মকর্তাদের বাদ দিয়ে পদোন্নতির প্রস্তাব। পদোন্নতি দিলেই তাদের দিতে হবে কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদ, শর্ত। বিএনপি রাজনীতির সমর্থনের অজুহাত। এই রয়েছে লাল কালিতে যে হেডলাইন আছে এই পত্রিকাটির, সেটি। একটু সংবাদটা বিশ্লেষণের দিকে গেলে, গত ১৫ দিন ধরে ফাইলটি পড়ে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যার গন্তব্য জনপ্রশাসন হয়ে সুপিরিয়র সিলেকশন বোর্ড বা এসএসবি। এই ফাইলটি পুলিশের পদোন্নতি সংক্রান্ত। ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হবে। ৭ জনের একটি প্রস্তাব গত মাসে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায়। সেখান থেকে পাঠানো হয় এসএসবিতে, কিন্তু সেখানে জ্যেষ্ঠতা লঙ্ঘন করায় এসএসবি তা ফেরত পাঠায়। সংশোধন বা যৌক্তিক কারণ উল্লেখ করে তা পুনরায় উপস্থাপনের জন্য বলা হয়। কিন্তু ফাইলটি ফেরত পাওয়ার পরও আগের মতোই চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। এখন তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নোঙর করা অবস্থায় রয়েছে। এটি দিয়ে শুরু হয়েছে তার লাল কালির হেডলাইন। এক কলামের একটা নিউজ আছে, ৩ বছর পর ৯% নিচে মূল্য বৃদ্ধি। এটি আমাদের জন্য একটি স্বস্তিকর সংবাদ। ওদিকে সিলেটে মির্জা ফখরুল তিনি বললেন, নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে। সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়। সোহরাওয়ার্দী উদ্যানে পরওয়ার বললেন এই কথাটি। নাটোরে নাহিদ তিনি বলছেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা মেনে নেবে না। আর ডান পাশে ২ কলামের একটি খবর, সেটি হচ্ছে বিএনপিকে ভোট দিতে চায় ৩৯% তরুণ তরুণী। এই ছিল মোটামুটি আমাদের প্রথম খবরগুলো দেশ রূপান্তরের। আমাদের জাতীয় দৈনিক যেটি প্রথম আলো, সেখানে আমরা যাচ্ছি। প্রথম আলো তার হেডলাইনে বলছে, তরুণেরা চান শিক্ষা, স্বাস্থ্যে সংস্কার, মব ও আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ। এটি একটি জরিপ। সানেম ও অ্যাকশন এইডের জরিপে উঠে এসেছে ৭৭% তরুণ আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহী। মানে আমাদের তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাচ্ছেন এবার। এই খবরটিতে আমরা দেখছি তরুণদের ভাবনা নিয়ে একটি জরিপ। ৮ বিভাগের
15 থেকে 35 বছর বয়সী 2000 তরুণের উপর এই জরিপটি চালানো হয়েছে। তরুণরা কি চান সেটি উঠে এসেছে। জীবনযাত্রাকে ব্যাহত করছে, আপনি কি একমত? আচ্ছা, এই সংবাদটির মধ্যে দেখা যাচ্ছে যে জরিপে আমরা দেখেছি তরুণেরা আইন শৃঙ্খলা ও মব পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এটা নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার খুব একটা সফলতা দেখাতে পারেনি। সেলিম রায়হানের কথা এটি, নির্বাহী পরিচালক সানেম যারা জরিপটি পরিচালনা করেছেন তাদের। গভীর রাতের সংবর্ধনায় কি পেলেন নারী ফুটবলাররা, এই একটি খবর। ডেঙ্গুতে 3 বছরের সর্বোচ্চ সংক্রমণ, এটি একটি সাংঘাতিক রকমের খবর আমরা দেখছি। প্রথম আলোর যে ডেঙ্গুর ভয়াবহ যে থাবা, একটুখানি শুনুন। দেশে সর্বশেষ 24 ঘন্টায় রোববার সকাল 8টা থেকে গতকাল সোমবার পর্যন্ত সকাল 8টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 492 জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন তারা। চলতি বছরে একদিনে এটি সর্বোচ্চ সংক্রমণ। ডেঙ্গুর সংক্রমণ, প্রিয় দর্শক, কোনোভাবেই কিন্তু কমছে না। ভয়াবহ রকম ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। পর্যায়ক্রমে উপজেলা আদালত সম্প্রসারণে একমত দলগুলো। উপজেলা আদালত কিন্তু একটা সময়ে কার্যকর ছিল আমরা জানি। তাতে করে প্রশাসনিক বিচার বিভাগীয় বিকেন্দ্রীকরণ হয়েছিল। উপজেলা পর্যায় থেকে মানুষকে একীভূতভাবে ঢাকায় এসে তার আদালত কার্যক্রম, বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হতো না। এটি আবার সম্প্রসারণের জন্য দলগুলো একমত। জাতীয় ঐকমত্য কমিশন বলছে জরুরি অবস্থা জারির বিধান পরিবর্তনে মতৈক্য, তবে এ সংক্রান্ত নতুন বিধানে কি কি থাকবে তা নিয়ে আলোচনা হবে। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বিকেন্দ্রীকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল যে এ বিষয়ে একই সঙ্গে সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করা হবে। আলী রিয়াজ বলেছেন কথাটি, সহসভাপতি ঐকমত্য কমিশন। আমরা এটি দেখলাম প্রথম আলোর প্রথম পৃষ্ঠার যে খবরগুলো। জাতীয় দৈনিক ইত্তেফাকের দিকে একটু নজর দিই, আসুন। ইত্তেফাক তার প্রথম হেডলাইনে যেটি গুরুত্বপূর্ণ মনে করেছে সেটি হচ্ছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপনে ঐকমত্য, যেটি আমরা প্রথম আলোতেও দেখলাম। ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠক। এটির লিড নিউজে বলা হয়েছে যে জনগণের স্বার্থে 35 বছর আগের অবস্থান পরিবর্তন করেছে বিএনপি। সালাউদ্দিন বললেন কথাটি। দলগুলোর মধ্যে ঐকমত্যে আসার চেষ্টা দেখা যাচ্ছে, আলী রিয়াজের কথা এটি। তাহলে উপজেলা পর্যায়ে যে আদালত, অধস্তন আদালত স্থাপনের কথাটি, এটি খুব জাতীয় জীবনে এবার কিন্তু খুব জোর দিয়ে বলা হচ্ছে। দেশের জনসংখ্যা 17,57,00,000। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তথ্য এটি। এক কলামের একটি খবর রয়েছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংকের কোনো নীতিমালা কাজ করবে না, গভর্নর এই কথাটি বলেছেন। ব্যাংক খাত নজরদারিতে বড় পরিবর্তন। বাংলাদেশ ব্যাংকের 20টি ব্যাংকে পরীক্ষামূলকভাবে নতুন তদারকি পদ্ধতি চালু। ইত্তেফাকের একেবারে ডানে আমাদের প্রধান উপদেষ্টার কথাটি, পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরুন। বড় আকারে সীমালঙ্ঘন ভিন্নভাবে দেখা হবে এনবিআরের চেয়ারম্যান। রাউজানে স্ত্রী কন্যার সামনে যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, এটির একটি খবর আছে। আর যমুনা অভিমুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যাত্রা, পুলিশের জলকামান সাউন্ড গ্রেনেডে তা ছত্রভঙ্গ হয়েছে। আমরা ছবিও দেখছি, এই বিডিআর সদস্যরা যে
দাঁড়িয়ে আছেন তার ছবি। ঠিক লোয়ার ফোল্ডে যদি একটু আসেন, ইত্তেফাকের, সেখানে নির্বাচন দেরি হলে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে বলেন মির্জা ফখরুল। আমরা দেখেছি সিলেটে তার এই বক্তব্যটি দেয়া হয়েছে। এবার লক্ষ্য জাতীয় সংসদ ও বাংলাদেশ পুনর্গঠন বললেন নাহিদ। এই পরিস্থিতিতে নির্বাচন মেনে নিতে পারি না, এটি বললেন পরওয়ার। আমাদের ইত্তেফাকের প্রথম কথাগুলো এরকম ছিল। একটু অন্য পত্রিকার দিকে যাই, চলুন। বাংলাদেশ প্রতিদিন আমাদের হাতে। বাংলাদেশ প্রতিদিন মানে সর্বোচ্চ সংখ্যক খবর দিতে চেষ্টা করে তার আয়োজনের ভেতরে। একেবারে প্রথম কথাটি বাংলাদেশ প্রতিদিন বলল আজকের, তরুণদের দৃষ্টিতে এগিয়ে বিএনপি। সানেম অ্যাকশন এইডের জরিপে কথাটি বলা হয়েছে। বিএনপি 38.76%, জামায়াত 21.45%। বুলেট পয়েন্টে বলা হচ্ছে, রাজনীতিতে আসতে চায় না 82% তরুণ। রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। সংস্কার সম্পর্কেই জানে না 43.5%। তরুণদের দৃষ্টিতে বিএনপি এগিয়ে রয়েছে। আমরা জানিয়ে দিয়েছি, এটি অন্য পত্রিকাতেও ছিল, সানেম অ্যাকশন এইডের যে জরিপ, সেই জরিপটি। অন্যান্য খবরের ভেতরে রয়েছে, জটিলতা বাড়ছে নির্বাচন নিয়ে, অন্তর্বর্তী সরকার ও ইসি উভয়ে নিশ্চুপ। নতুন নতুন ইস্যু খুঁজছে কিন্তু রাজনৈতিক দল। নতুন ইস্যু সামনে আনলে ষড়যন্ত্রকারীরা মাথা চাড়া দেবে বলেন তারেক রহমান। এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? জামায়াতের আমির, এটি আমরা পেয়েছি তার কথার থেকে। আবারও সেই খবরটি আছে, পুলিশের টিয়ার শেল বাধা। এটি হলো আমাদের যমুনামুখী চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পদযাত্রায়। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে রয়েছেন, অন্যতম প্রধান শিরোনামগুলো আমরা জানিয়ে দিচ্ছি, তার সঙ্গে বিশ্লেষণধর্মী কথাবার্তা থাকছে। একটি খবর যে পুলিশের বাধা, লাঠিচার্জ, টিয়ার শেল, যমুনামুখী চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পদযাত্রা। আমরা বাংলাদেশ প্রতিদিনের বিডিআর সদস্যদের ছবি দেখছি এখানে, এবং টিয়ার শেল আর যেটি জল কামান তার ব্যবহারের ছবিটি রয়েছে। পুলিশের লাঠিচার্জ, পাচার হওয়ার টাকা উদ্ধারে ধীরগতি। এই খবরটি খুব গুরুত্বপূর্ণ হয়েছে সব জায়গাতে। অধস্তন আদালত, উপজেলা ও জরুরি অবস্থার বিধান পরিবর্তনে মতৈক্য। এই খবরটি প্রায় সবাই মতৈক্যে পৌঁছেছেন যে অধস্তন আদালত সত্যি এর জায়গাটা সরিয়ে নিতে হবে, বিকেন্দ্রীকরণ করতে হবে। আর ওদিকে বলছেন জটিলতা বাড়ছে নির্বাচন নিয়ে। জটিলতাটি কি? অন্তর্বর্তী সরকার ও ইসি উভয়ই নিশ্চুপ। নতুন নতুন ইস্যু খুঁজছে কিছু রাজনৈতিক দল। নতুন ইস্যু সামনে আনলেন ষড়যন্ত্রকারীরা মাথা চাড়া দেবে, তারেক রহমানের কথা এটি আমরা পেয়েছি বাংলাদেশ প্রতিদিনের হেডলাইনগুলোতে। যুগান্তর, আজকের যুগান্তর যেটি বলছে তার হেডলাইনে, সেটি হচ্ছে 587 প্রস্তাবের 436টিতে একমত বিএনপি। বিষয় হচ্ছে দুদক, জনপ্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা, এটির সংস্কার। ঐকমত্য কমিশনের সংস্কার প্রভাব যেটি রয়েছে সেটি হলো সংবিধানের সংস্কারের 131 সুপারিশের বেশিরভাগে সম্মতি। পুলিশ সংস্কারে চূড়ান্ত আলোচনা হয়নি, তবে র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয়েই ঐকমত্য। এই খবরটি আবার হাতে এসেছে। আর এদিকে আমরা দেখছি অভিযোগ গঠন বিষয়ে আদেশ 10ই জুলাই, ট্রাইব্যুনালে হাসিনার বিচার দৃশ্যমান। এই খবরটি আমরা দেখলাম।
লোয়ার ফোল্ডে রাজনৈতিক পরিবর্তন ছাড়া ব্যাংক সংস্কার সম্ভব নয়, এই খবরটি কিন্তু আমরা অন্যান্য পত্রিকাতেও দেখেছি। গভর্নর এই বিষয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কথাটি বলেছেন। ব্যাংক খাতে তদারকিতে বড় ধরনের পরিবর্তন আনতে গেলে কেন্দ্রীয় ব্যাংক সে উদ্যোগ নিচ্ছে। 2026 সালের 1 জানুয়ারি থেকে চালু হচ্ছে ঝুঁকি ভিত্তিক তদারকি ব্যবস্থা। আসছে নতুন তদারকি ব্যবস্থা RBS। এদিকে পলাশীর প্রান্তরের একটি শব্দ, কাশিমবাজার কুঠি, এনবিআর আন্দোলনের 61 দিন। হেডলাইন হচ্ছে কাশিমবাজার কুঠির ষড়যন্ত্র। এই কাশিমবাজার কুঠির ষড়যন্ত্র এই কথাটি যুগান্তর বলছে। টানা 61 দিন ধরে এনবিআর সংস্কার আন্দোলনের আড়ালে ছিল সরকার বিরোধী এক ভয়ঙ্কর ষড়যন্ত্র, যাকে এনবিআর সংশ্লিষ্ট অনেকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কাশিমবাজার কুঠিতে বসে মীর জাফরদের ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করেছেন। এটির বুলেট পয়েন্টে যা বলা হলো সেটি হলো যে মাস্টার মাইন্ডদের প্রধান উদ্দেশ্য ছিল সরকার পতনের ক্ষেত্র প্রস্তুত করা। তালিকার অগ্রভাগে নাম রয়েছে 66 জন কর্মকর্তার। আর ওদিকে ভুল বুঝিয়ে কাজে লাগানো হয় তরুণ মেধাবীদের, ঢাল হিসেবে ব্যবহার করা হয় কয়েকজন নারী কর্মকর্তাকেও। পত্রিকাটি যুগান্তরের একেবারে বাঁ দিকে ছোট যে খবরগুলো আছে এক কলামে, সেটা একটুখানি দেখাই। সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান। কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে এনবিআর চেয়ারম্যান, দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কিছু নেই, এটি বলছেন এনবিআরের চেয়ারম্যান। আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কিছু নেই, তবে সীমালঙ্ঘনকারীদের বিষয় ভিন্নভাবে দেখার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। প্রিয় দর্শক, আমরা কথার ভেতরে তো আমাদের একজন আলোচক থাকেন যিনি কিছু বিষয়, আমাদের সংশ্লিষ্ট বিষয় যিনি বিশ্লেষণ করেন। একটি বিষয় নিয়ে আমরা এখন খুব জাতীয় জীবনের আলোচনায় রয়েছে, সেটা হলো যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, আরেকটি হচ্ছে প্রচলিত পদ্ধতির আসন ভিত্তিক নির্বাচন। এই দুটোর কথা নিয়ে আমরা যুক্ত হচ্ছে এই মুহূর্তে সিনিয়র সাংবাদিক এবং কোটা সংস্কার রিটকারী সাংবাদিক মোহাম্মদ আব্দুল ওদুদের সঙ্গে। মোহাম্মদ আব্দুল ওদুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। মোহাম্মদ আব্দুল ওদুদের সঙ্গে আমরা সংযোগ স্থাপন করছি। মোহাম্মদ আব্দুল ওদুদ, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমরা একটুখানি সবাইকে শুভ সকাল, কাছে এবং দূরে বসে যারা টিভিতে দেখছেন, শুভ বিশ্লেষণ দেখছেন। মোহাম্মদ আব্দুল ওদুদ, আমরা খুব সংক্ষেপে একটু জানতে চাই যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যে নির্বাচনের কথাটি হচ্ছে, বিভিন্ন দল কথাটি বলছেন, কিন্তু বিএনপি এটিতে রাজি হচ্ছেন না। তারা প্রচলিত পদ্ধতির আসন ভিত্তিক নির্বাচনেই তারা মত প্রকাশ করছেন। এই বিষয়টি একটুখানি আমরা বিশ্লেষণধর্মী কথাগুলো আপনার কাছ থেকে জানতে চাই, মোহাম্মদ আব্দুল ওদুদ। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। পিআর পদ্ধতিতে যে নতুন নির্বাচনী চিন্তা ভাবনা বাংলাদেশে চলছে, এটা ভালো, কিন্তু এই মুহূর্তে নির্বাচিত সরকার ছাড়া আমার মনে হয় না যে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়াটা খুব যৌক্তিক। দ্বিতীয়ত হলো, এই নতুন পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন শব্দটি বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে এখনো অজানা। তো যেখানে আমরা বলছি জনগণ দেশের মালিক, তো মালিকরাই তো জানে না শব্দটি, এই ধারণাটি সম্পর্কে, তাহলে কিভাবে এটা বাস্তবায়িত হবে? তাহলে
আগের যে পদ্ধতিটি ছিল, মানে আসন ভিত্তিক যে পদ্ধতি, আসন ভিত্তিক যে, হ্যাঁ, আসন ভিত্তিক যে পদ্ধতি, এটি আমি মনে করি যে এই মুহূর্তে এই আসন ভিত্তিক পদ্ধতিতে নির্বাচনটা হয়ে যাক, এবং নির্বাচিত যারা হয়ে আসবেন, যারা সরকার গঠন করবেন, সংসদে পাশ করার মাধ্যমে পিআর সিস্টেমটা আসতে পারে। যেমন আজকেও আমি দেখলাম যে খেলাফত আন্দোলন তারা বলেছে যে ইসরায়েলি পিআর পদ্ধতি জাতিকে গভীর সংকটে ফেলবে, গহ্বরে নিপতিত করবে। এবং বিএনপি যেটি বলছে যে আসন ভিত্তিক নির্বাচন না হলে আসলে লিডার, নেতৃত্ব, নেতা কিন্তু উঠে আসতে পারছে না। যে এটার ভালো দিক মন্দ দিক দুইটাই আছে। আমি জানবো না যে আসলে আমার নেতা কে হচ্ছে, নেতৃত্বের বিকাশ ঘটবে না। কেউ কেউ বলছে ভোট দিব সন্দ্বীপে, চলে যাবে মালদ্বীপে, এরকম কথাবার্তাও শুনতে পাচ্ছি। তাহলে পিআর পদ্ধতির যে বিষয়টি আমরা একটুখানি দেখলাম, সেটি হলো সংখ্যানুপাতিক, যে দল যে পরিমাণ ভোট পাবে সেই দল সেই পরিমাণ আসন পাবে। মোহাম্মদ আব্দুল ওদুদ, আমাদের সঙ্গে অনুষ্ঠানের শেষ মুহূর্তে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আবারও আমরা বিশ্লেষণধর্মী কথা আপনার কাছ থেকে শুনব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিনিয়র সাংবাদিক এবং কোটা সংস্কার রিটকারী মোহাম্মদ আব্দুল ওদুদ। তাকে স্বাগত জানাই, তাকে ধন্যবাদ জানাই। যেতে হচ্ছে, যতগুলো পত্রপত্রিকা আমাদের হাতে ছিল, হার্ড পেপার এবং অনলাইন মিলিয়ে সব কিছুই জানাবার চেষ্টা করেছি, বিশ্লেষণের চেষ্টা করেছি। প্রিয় দর্শক, একটি খবর দিয়ে শেষ করতে চাই। বৃষ্টি ঝরছে, সঙ্গে ডেঙ্গু সর্বোচ্চ আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। খুবই সাবধানতা ছাড়া আসলে এর থেকে নিষ্কৃতি পাওয়া অসম্ভব। আমরা চাই না ডেঙ্গুতে আপনি আমি চলে যাই। একটা স্বাভাবিক মৃত্যু হতেই পারে, কিন্তু এরকমভাবে আমরা চলে যেতে চাই না। আমাদের মা, শিশু এবং অন্যান্যদের চলে যেতে দিতে পারি না। ডেঙ্গু প্রতিরোধ করি এবং নিজে সচেতন হই। দেখা হচ্ছে কালকে, আগামীকাল। শুভেচ্ছা সবার জন্যে। এশিয়ান সংবাদ বিশ্লেষণ আপনারই অপেক্ষায় থাকে।